আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ব্যানার এবং হেডলাইনে আমি যেটা বলেছি যে সাবের হোসেন চৌধুরীর সাথে সার্জিও গোরের আজকে মানে আপনারা এই মুহূর্তে যখন শুনছেন, মানে গতকাল শনিবার বা শুক্রবার রাতে বা শনিবার ভোরে হয়তো একটা বৈঠক হয়েছে বলে বিভিন্ন ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে, বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে। সেই বিষয়টা আসলে সত্য কি মিথ্যা সেইটা নিয়েই আপনাদের সাথে একটু কথা বলবো। আর সে বিষয়টা নিয়ে কথা বলার আগে আপনাদেরকে দুই একটা বিষয় বলি, হয়তো আপনারা এতক্ষণ সকলেই জানেন। আসলে আপনারা সকলেই অনেক বেশি উৎসাহ নিয়ে ফেসবুক এবং বিভিন্ন যেসব গণমাধ্যম আছে এগুলো ঘাটাঘাটি করেন। আপনারা নিউজ আমরা ভিডিও বানিয়ে ছাড়ার অনেক আগেই পেয়ে যান, তারপর আমার পাশে থাকেন, এটাই আপনাদেরকে ধন্যবাদ। তারপরে জানেন যে সার্জিওগোর আসার পরে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে। অনেকে বলছে যে আপনার আমাদের পররাষ্ট্র যে মন্ত্রী আছে ওনার সাথে খুব উচ্চস্বরে কথা বলেছে। জানি না ওখানে কেউ টিভি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থেকে দেখেছে কিনা যে উচ্চস্বরে কথা বলেছে। তারেক জিয়ার সাথে নাকি খুব সংক্ষিপ্ত মিটিং হয়েছে, আবার কি কি অনেক কিছুই বলে। তো অনেক কিছু বললো, আসলে এই বিষয়গুলোর সত্যতা 100% যেমন বাহিরে আসে না, তবে অবশ্য হ্যাঁ, বাহিরের ওই যে ফিজিক্যাল অ্যাপারেন্স দেখে বোঝা যায় যে কিছু একটা ঘটেছে। যেমন আপনার আমাদের খলিল সাহেবকে যখন জিজ্ঞেস করলো সাংবাদিকরা যে আওয়ামী লীগ নিয়ে কথা হয়েছে কি না, ভারত নিয়ে কথা হয়েছে কি না, আমাদের এখানকার নিরাপত্তা নিয়ে কথা হয়েছে না, জিও পলিটিক্স, তো উনি সবগুলোতে বলছেন না না না। তো কোনো বিষয়ে যদি কথা না হয়ে থাকেন তাইলে আমার কথা হচ্ছে 2 ঘন্টা ধরে কি প্রেমালাপ হয়েছে ওখানে? একজন আরেকজনকে কি আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় বিয়ে করব, এরকম কিছু কথাবার্তা হয়েছে? বা ওই যে সাদা শকুনের মতো চুম্মাচাটি হয়েছে? যদি না হয় তাহলে 2 ঘন্টা ধরে কি কথা হয়েছে একটু বাইরে আনা দরকার, একটু বাইরে বলা দরকার না? তো এই যখন ঘটনা, এর মধ্যে আজকে আবার দীনেশ ত্রিবেদীর সাথে দেখা করেছেন সার্জিও গোর। যেহেতু ওনারা আগে থেকেই একরকম, এটা বন্ধু বলতে আবার আমাদের মতো বন্ধু না যে গলায় হাত দিয়ে হাঁটলাম ও দোস্ত চলো চলো চলো, এরকম না। এই কূটনীতিক হিসাবে বা ইয়ে হিসাবে ওনাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। যার কারণে দীনেশ ত্রিবেদী যখন বাংলাদেশে রাষ্ট্রদূত হলেন, মন্ত্রী মর্যাদা পেলেন, তখন সরাসরি টুইট করেছিলেন সার্জিও গোর। তার মানে হচ্ছে যে ওনাদের মধ্যে একটা সম্প্রীতির ভাব আছে বা বন্ধুত্ব ভাব আছে। সুতরাং উনি ওখানেও দেখা করলেন দীনেশ ত্রিবেদীর সাথে। যেহেতু দীনেশ ত্রিবেদী এই মুহূর্তে বাংলাদেশে আছে, এর কিন্তু দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আসার আগে সার্জিও গোরের সাথে আবার দিল্লিতে দেখা করেছেন একজন আরেকজনের সাথে। তখন ওখানে ছিলেন, ওখানে দেখা করেছেন। আর আজকে আবার সার্জিও গোর যখন বাংলাদেশে তখন দীনেশ ত্রিবেদীর সাথে দেখা করেছেন, এটা ঠিক আছে। এরপর হঠাৎ করে আপনার শুনতে পারলাম যে সন্ধ্যার পর পরই সম্ভবত দীনেশ ত্রিবেদী সন্ধ্যা বা বিকালে শনিবার দিন দীনেশ ত্রিবেদী সরাসরি দিল্লি উড়ে গেলেন। কেন গেলেন, কি হলেন সেটা যেমন জানি না। সন্ধ্যার পরে আবার পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় করা হইল যে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকেন, আপনাদের গাড়িতে আক্রমণ হইতে পারে, আক্রমণ মধ্যে ইটপাটকেল মারা হইতে পারে, হয়তো গাড়িটা দুই একটা ভেঙে চুরে জ্বলায় দেওয়া হইতে পারে, এইরকম। তো তটস্থ অবস্থায় এগুলো নিয়ে এক এক জায়গায় এক এক রকম বিচার বিশ্লেষণ করছেন। তবে আমার যতটুকু মনে হয় যে এই যে 15ই আগস্ট 5ই আগস্ট নিয়ে এরা মনে হয় ভয়ে আছেন যে এই আগস্ট মাসে আওয়ামী লীগ না জানি কি করে, আওয়ামী লীগ কোথায় কোথায় বাধা দেয়, কোথায় কোথায় আবার কাকে কাকে ধোলাই করে, এইটা নিয়ে সম্ভবত ওনারা খুব তটস্থ। যার কারণে হয়তো পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। আরও ভেতরে অন্য কিছু থাকতে পারে, সেটা তো আর এখনো জানা যায়নি, আমার মনে হয় আর কি এটা। তো চলেন এবার আসি সাবের হোসেন চৌধুরীর সাথে সার্জিও গোরের বৈঠকের বিষয়টা। প্রথম নিউজটা আমাদেরই একজন ইউটিউবার বোন, উনি বলেন যে উনি কারো নাম নেননি, তখন উনি বলেছিলেন যে আওয়ামী লীগের একজন নেতার সাথে দেখা হয়েছে, বৈঠক হয়েছে, এবং সেকেন্ডলি একজন মহিলা নেত্রীর সাথেও দেখা হওয়ার কথা ছিল, কিন্তু উনি নিরাপত্তার কারণে,
মানে মহিলার নিরাপত্তার কারণে নাকি দেখা করেন নাই। তো এই ছিল ওনার। এরপর আজকে তো শনিবার দিন তো সকাল থেকে শুরু হইলো কাউ 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 সাবের হোসেন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী। মহিলার নাম এখন কাউরে পায় না, কারণ মহিলা তো আছে দুইজন, একজন হচ্ছে যে আইভি, একজন হচ্ছে শিরিন শারমিন চৌধুরী। এই দুইজন ছাড়া হাই প্রোফাইল বাংলাদেশে এখন আর কেউ নেই। এত বড় হাই প্রোফাইল সারা বাংলাদেশ চিনে। সাবের হোসেন চৌধুরীকে সারা বাংলাদেশের সবাই চিনে, আমারে না চিন তারা আপনারা না চিন থাকে, সাবের হোসেন চৌধুরীকে সবাই জানে, সজ্জন ব্যক্তি হিসেবে, ভালো লোক হিসেবে সবাই জানে। শিরিন শারমিনকে স্পিকার হিসেবে জানে, আর সেলিনা হায়াত আইভি, ওনাকে তো সকলের মেয়র নারায়ণগঞ্জের, সেই হিসাবেও সবাই জানে, সবাই চিনে। সুতরাং এখন সাবের হোসেন চৌধুরীর নাম আসছে, কিন্তু এই দুই নামের মধ্যে মনে হয় কারোটা একক কেউ নাই, যার কারণে ওনার নাম আসে নাই। তো সত্য না মিথ্যা, এখন আমার যেটা কথা, এটা আমার যুক্তি, আমি যেটা বুঝি, আমি জানি না আপনারা আমার এই যুক্তি ভালো লাগবে কিনা, আবার আপনাদের পছন্দ হবে কিনা তাও জানি না। অনেকের হয়তো পছন্দ হইতে পারে, অনেকের নাও হইতে পারে। তো আমার যুক্তি যেটা, দেখেন, সার্জিও গোর দিল্লিতে ওনার অফিস, বিশাল অফিস। উনি যেহেতু আপনার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এগুলো পুরোটাই, ওইখানে যত জায়গায় যত অ্যাম্বাসেডার, সকলের বস কিন্তু সার্জিও গোর। ওনার চোখে দেখেন হচ্ছে যে কে, আমেরিকান প্রশাসন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বলেন বা যাই বলেন, আমেরিকান প্রশাসন বলি আমি, কারণ ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প থাকুক আর কালাচোরা থাকুক, ওদের নেতা চেঞ্জ হয়, নীতি নয়। তো সার্জিও গোর দক্ষিণ এশিয়ার একজন বিগ শট, ওনার কথা চলে, উনি যা বলেন ওনার সাথেই বাকিরা সবাই যোগাযোগ করেন। উনি তো উনি দিল্লিতে থাকেন, উনি তো শেখ হাসিনার সাথে আগে খবর হয়েছে আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক করছেন সার্জিও গোর, শেখ হাসিনার সাথে নাকি দেখা করছে, এরকম অনেক কথা উঠছে। হ্যাঁ, শেখ হাসিনার সাথে দেখা সার্জিও গোর করতে পারে, এবং উনি যদি করেন, উনি যদি সার্জিও গোর যদি শেখ হাসিনার সাথে দেখা করতে যান বা বৈঠকও হয়, প্রতিদিনও যদি বৈঠক হয়, সেটা যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়া স্বীকার না করবে, পৃথিবীর কারো ক্ষমতা নাই এটা বের করে দেওয়ার যে হ্যাঁ বৈঠক হয়েছে। তার কারণ হচ্ছে যে ওনারা তো বৈঠক করেন, শেখ হাসিনা বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় আছেন। সার্জিও গোরের গাড়ি গেলে রাস্তা থেকে একটা ছবি তোলা যাবে, হ্যাঁ ওই শেখ হাসিনার বাড়ির এখানে গেছে, হ্যাঁ ভেতরে ঢুকছে, উনি হাইটা গেছেন, শেখ হাসিনার সামনে এসে হাত মিলিয়ে বলেছেন যে আসেন, বসেন, একটু চা খাই। যদি বাইরে থেকে দেখে ভিডিও কেউ করতে পারে, ছবি কেউ তুলতে পারে, তাইলে এটা হচ্ছে যে প্রমাণ করার সম্ভব যে বৈঠক হয়েছে। আর যদি না পারেন তাহলে তো সম্ভব না। গণভবনের ভেতরে শেখ হাসিনা কতক্ষণ হাঁটতেন, কতক্ষণ বসতেন, কতক্ষণ খাইতেন, এগুলো কি কখনো ছবি বাইরে আসছে? বাইরে আসে না। বাইরে আসছে কোনটা, যখন উনি বাইরে এসে হেলিকপ্টারে উঠতেছেন দূর থেকে একজন ক্যামেরা দিয়ে, তো দূর থেকে ক্যামেরা দিয়ে হয়তো সার্জিও গোরের গাড়ি পর্যন্ত হইতে পারে, আবার সেম গাড়ি নেয় কিনা সেটাও সন্দেহ। তুমি তো সরাসরি শেখ হাসিনার সাথে কথা বলতে পারেন, ওখানেই বৈঠক করতে পারেন, ওনার কাছ থেকে জানতে পারেন। এমন তো কিছু না যে উনি উইরা আইসা এই সাবের হোসেন চৌধুরীর সাথেই কথা বলতে হবে, বা অমুকের সাথে কথা বলতে হবে, বা আমার মতো তুচ্চা মুচ্চার সাথে কথা বলতে হবে আওয়ামী লীগ না, তেমন তো কিছু না। আমার যুক্তি যেটা, যেখানে ওনার শেখ হাসিনার সাথে, আমাদের নেত্রীর সাথে কথা বলার অ্যাক্সেস আছে, যেখানে শেখ হাসিনার সাথে সরাসরি কথা বলতে পারেন, ফোনে কথা বলতে পারেন, আপনার ইয়ে দিয়ে কথা বলতে, অনলাইনে কথা বলতে, জুম মিটিং করে কথা বলতে পারেন, সেখানে সাবের হোসেন চৌধুরীর সাথে উনি আইসা, আমেরিকা থেকে উড়ে আইসা উনি সাবের হোসেন চৌধুরীর সাথে কথা বলবেন, গোপন জায়গায় কথা বলেছেন। এবং সাবের হোসেন চৌধুরীর নিরাপত্তার যদি বিঘ্নিত না হয়, তাইলে মহিলা নেত্রী যিনি আছেন ওনার কেন হবে? কারণ এটা আমেরিকান কূটনীতিক না। উনি যদি সরকারের বলে যে অমুকের আনো, এমনভাবে আনো যে এসএসএফটা গোটা সেনাবাহিনী দিয়ে প্রটোকল দিয়ে আনতে হবে, তাও তো তার কথা হইতে পারে। এখন এই যখন অবস্থা, এবং আপনি একটু চিন্তা করেন যে আপনি নিজে যখন নেত্রীর সাথে কথা বলতে পারবেন, তখন কি আপনি এই লোকাল নেতা, এই লোকাল টন্নি, লোকাল এমপিদের কোনো দরকার আছে? কারো 5 আটার দরকার আছে? কারণ আপনার কাছে নাম্বার আছে, আপনি সরাসরি ফোন দিলেন, আপা এই, ঠিক না? আর নেত্রী সারা বাংলাদেশের তৃণমূলের সবার সাথে কথা বলতেছে। একটা ছেলে জেলে গেলে সেকেন্ডের ভিতরে ফোন চলে আসছে পরিবারের কাছে, ওই ছেলের কাছে।
সেখানে সার্জিও গোরের সাথে কি নেত্রী কি সরাসরি কথা বলতে পারেন না? তো মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ হইতে পারে, কিন্তু কেউ কি জানেন বা ভারতের পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অমুক মন্ত্রী এরাও যে দিনে 4 বার বৈঠক করেন না, তারাও কি কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবেন যে করেন না? সুতরাং আমার প্রশ্নটা ওই জায়গায় যে হঠাৎ করে কেন কেন সার্জিও গোর কিন্তু বাংলাদেশে আসছে প্রথম, কিন্তু উনি তো দিল্লিতে, উনি তো কন্টিনিউ দিল্লি আমেরিকা অমুক অমুক এইভাবে ঘুরেন। উনি তো এমন না বলে জীবনে প্রথম বাংলাদেশ সফর আসছেন আর জীবনে কখনো আসবেন না, এবং উনি জীবনে প্রথম আমেরিকা থেকে বেরিয়েছেন। হ্যাঁ, বাংলাদেশ সফর প্রথম হইতে পারে, তবে আমেরিকা থেকে জীবনে প্রথম একবারই বেরিয়েছেন, দ্বিতীয়বার আর বাইরে পারবেন না। আমেরিকাতে গেলে উনি আবার আবু গারিব, তো এই কারাগারের ভিতরে ওনাকে বন্দি করা হবে। সুতরাং এই জন্য উনি আর চান্স পান নাই সাবের হোসেন চৌধুরীর সাথে কথা বলছেন। কি মনে হয় আপনাদের? কথার যুক্তি আছে? কথায় কি যুক্তি আছে যে যিনি সরাসরি অ্যাক্সেস নেত্রীর সাথে আছে, উনার কি দরকার সাবের হোসেন চৌধুরী? নাকি এখানে আবার সেই খেলাটা চলছে যেটা গত 2 বছর আগে, মানে ইলেকশনের আগে একবার খেলা চলছিল সাবের হোসেন চৌধুরীর সাথে অমুকের কথা তমুকের কথা অমুকে, হ্যাঁ 3জন ইউরোপিয়ান রাষ্ট্রদূত দেখা করেছিলেন, এরপরে আরো অনেক কিছু। ধরেন ইউরোপিয়ান রাষ্ট্রদূত যারা বাংলাদেশে আছে তারা ভারতে যায় নেত্রীর সাথে দেখা করতে পারবে না, তারা ভারতে যায় তাদের এম্বাসিতে যাইতে পারবে, অন্য কোনো এম্বাসিতে যাইতে পারবে না, এটা হচ্ছে অন্য জিনিস। সুতরাং তারা হয়তো সাবের হোসেন চৌধুরীর সাথে দেখা করেছেন, কথা হয়েছে, সেটা হচ্ছে ভিন্ন কথা, সেখানে। আর সার্জিও গোর, আচ্ছা ভাই একটা কথা বলেন তো, এই সার্জিও গোর কার কার সাথে বৈঠক হয়েছে, কি কি কথা, সব তো টুইট করে দিছে। তো সাবের হোসেন চৌধুরীর সাথে কথা হয়েছে, এটাও তো উনি টুইট করতে পারতেন, নাকি উনিও এনসিপির ভয় পাইছেন যে এনসিপির এরা এসে আবার ওনারা মারবে কিনা, এটা ভয় পাইছেন? ভয় পাওয়ার মানুষ এরা কি ভয় পাওয়ার মানুষ? এত খুল্লাম খুল্লা করে যা করে, খুল্লাম খুল্লা। আর এ যদি কথা বলতে চায় তাহলে কি তারেক ভাই আটকাইতে পারবো যে এই কথা কেন না? এটা আমার দেশে বৈশা আরেক দেশের রাষ্ট্রদূতের সাথে যায় বৈঠক করে বলেছে, এইখানেই তারেক ভাইয়া কিছু কইতে পারেন না, আর এখানে আরেকজনের সাথে কথা বলতে কোনো সমস্যা নেই। সুতরাং আমার যেটা মনে হয় এখানে মনে হয় আবার সে একই খেলা চলতেছে। যখনই দল একটু গুছাই আসতেছে, যখনই মনে হচ্ছে যে নেত্রী বলে দিয়েছেন যে আমি ডিসেম্বরের ভিতরে আসব, যখনই দলটা একটু গুছাই উঠতেছে, কিছুটা ঐক্যের কাছাকাছি আসতেছে, তখনই সম্ভবত আবারও সেই কুচুকরি মহল তারা আইসা এখানে ভিতরে আবার একটা পেস কি করতেছে, সাবের হোসেনের সাথে মনে হয় কথা হয়েছে অমুকের সাথে, মানে আপনার আমার ভিতরে সন্দেহ ঢুকাই দিচ্ছে এটা কি দল ভাঙার চেষ্টা নাকি এটা দল গড়ার চেষ্টা, কি কারণ না কারণ, মানে আমরা এদিকে ব্যস্ত থাকি, ওই কুচুকরি মহল তাদের কাজ। কারণ হচ্ছে এই কথাগুলো এগুলো ছড়াই আমাদের দল থেকে, আমাদের দলের যে ক্রিমিনালগুলো এখনো বাইচে আছে, যেসব ক্রিমিনালের কারণে আজকে এই দলের এই অবস্থা, যেসব ক্রিমিনালের কারণে আজকে আমার নেত্রীর এই অবস্থা, এই ক্রিমিনালগুলাই। এখন আমার মতামত এটা, আপনার মতামত কি কমেন্টসে জানান, আপনার মতামত কি আপনি নিজের ফেসবুকে লিখুন এবং আপনি জানান, আমিও জানতে চাই যে আপনাদের মতামত কি আমার সাথে মিলে কিনা। আর এই ভিডিওটা আপনারা শুধু আপনাদের কাছে নয়, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছেও পৌঁছান, তারাও যাতে তাদের মতামত দেয়। সকলের মতামত জানলে আমার জন্য সুবিধা হবে যে আমার যুক্তি বা আমার চিন্তার সাথে আসলে বাংলাদেশের আমাদের ভাই বোনদের চিন্তা কতটুকু মিলে বা কতটুকু আমরা আসলে বুঝতে পারি। তো সে পর্যন্ত অপেক্ষায় রইলাম আপনাদের কমেন্টসের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একটা প্রশ্ন দেখা দিয়েছে যে সার্জিও গরের সাথে বৈঠক করেই কেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লি গেলেন। এই প্রশ্নের উত্তর সহ প্রধানমন্ত্রী তারেক রহমানের কূটনৈতিক জার্নি যে ক্রমশ জটিল এবং সহজ জিনিসও যে তার সরকারের জন্য অত্যন্ত জটিল হয়ে দেখা দিয়েছে, সেই জিনিসটা একটু আলোচনা করব। ত্রিবেদী সাহেবের দিল্লি যাওয়াটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পেশাল এনভয় সার্জিও গরের সাথে বৈঠকের সাথে যেমন সম্পৃক্ত, তেমন সম্পৃক্ত কিন্তু প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী
ডক্টর খলিলের সাথে তার যে বৈঠক হলো সেটা নিয়ে। বৈঠকটা হয়েছে আসলে অস্বাভাবিক রকম দেরিতে। ত্রিবেদী সাহেব ঢাকায় এসে 25 দিন পরে, 25 না মানে 2-2.5 সপ্তাহের মধ্যে কিন্তু রাষ্ট্রপতির সাথে তিনি দেখা করে পরিচয়পত্র পেশ করেছেন। ঠিক একটা আদর্শিক অবস্থান হলে, অর্থাৎ দুটি প্রতিবেশী দেশের সাথে যদি একটা স্বাভাবিক সম্পর্ক থাকে বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে কিন্তু ত্রিবেদী সাহেবের বৈঠক হওয়ার কথা ছিল উইদিন উইক, 1 সপ্তাহের মধ্যে, কিন্তু সেটা হয়েছে প্রায় 1 মাস 5 দিন পরে বা আরো একটু পরে। দিনগুলোর হিসাব নাই, এর আগের কোনো একটা ভিডিওতে দিয়েছিলাম। এই যে একটা অস্বাভাবিক দেরি, এটা কিন্তু তারেক রহমান বলুন, খলিলুর রহমান, ইনাদের কূটনৈতিক অপরিপক্কতার শামিল। যদিও তারা এটাকে অবশ্যই কেউ কেউ দেখছেন ভেতর থেকে, হয়তো হুমায়ুন কবির, তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির হয়তো এটাকে দেখবেন যে ইউনূস যে শিখিয়ে দিয়ে গেছিল, বা জঙ্গিরা তারও আগে, বা আশরাফ কায়সার যে শিখিয়েছিল যে ভারতের চোখে এখন থেকে চোখ রেখে কথা বলতে হবে, সেই চোখে চোখ রেখে কথা বলার মতো করে তারা দীনেশ ত্রিবেদীকে পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবের সাথে দেখা করতে দিলেন না অনেক দিন। আবার এটা শোনা যাচ্ছে যে ভারত থেকে যে তারেক রহমান সাহেবকে যে ব্রিক্স সম্মেলনের আমন্ত্রণ জানানো হলো, সেখানে তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী হিসাবেই উল্লেখ করা হয়নি। তাকে বিমস্টেকের নামে যে একটা আঞ্চলিক সংগঠন আছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটার প্রসপেক্ট অনেক ভালো, সার্কের তো কোনোই প্রসপেক্ট নাই। আসলে তারেক রহমান সাহেবের আব্বা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল সেই সার্ককে যদি সফল করতে হয় বা করতে পারতেন, বিএনপির জন্য তো এটা একটা ভালো জিনিস ছিল, কিন্তু তারা সেটা পারবেন না পাকিস্তানের কারণে। সেটা ভিন্ন আলোচনা, এখানে যাচ্ছি না। সার্ক যেহেতু অচল, সেই ক্ষেত্রে আমাদের এই অঞ্চলে বিমস্টেক সংগঠনটা আঞ্চলিক সংগঠন হিসাবে কিন্তু অত্যন্ত প্রমিজিং, এবং এটা গঠন করেছিলেন কিন্তু একজন অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন বিমস্টেকের প্রেসিডেন্ট উনি, ওই যে ইউরোপিয়ান ইউনিয়নের মতো, ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু প্রতি ওখানে কি মাস না বছর ঘুরে একজন করে প্রেসিডেন্ট থাকে, অর্থাৎ প্রত্যেক দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট, ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট থাকে। বিমস্টেকেও দেখা যাচ্ছে যে এইটা আছে। 2 বছরের জন্য বোধহয় তারেক রহমান সাহেব প্রেসিডেন্ট, ওনাকে বিমস্টেকের প্রেসিডেন্ট হিসাবে দাওয়াত দিয়েছে, অর্থাৎ ইয়ে হিসাবে দেয় নাই, প্রধানমন্ত্রী হিসাবে দেয় নাই। ঘটনাটা সত্য হওয়ার সম্ভাবনা কেন, এটা নিয়ে ভারতের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আছে সেখানেও প্রশ্ন করা হয়েছে, এবং অনেকে এটা নিয়ে কথা বলেছেন। তারেক রহমান সাহেব যদি এই যে চোখে চোখ রেখে কথা বলতে চান, এই যে ভারত মাঝে মাঝে এইভাবে চোখে চোখ রেখে কথা বলবে, তাহলে চোখে চোখ রেখেই কথা বলা হবে। আর স্বভাবতই চোখে চোখ রেখে কথা বলতে গেলে তো আসলে সেখানে কোনো কূটনীতি হবে না, বন্ধুত্ব হবে না। যদিও আমরা দেখেছি যে ভারত সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর অত্যন্ত আহ্লাদের সাথে তারেক রহমানকে তারা বাংলাদেশে এসে যাতে তিনি প্রধানমন্ত্রী হন এই ব্যাপারটা ফ্যাসিলিটেট করেছেন, এটা আর এখন গোপন নেই। কিন্তু তারা যেটা ফ্যাসিলিটেট করেছেন সেইটার ন্যূনতম কোনো রিফ্লেকশন তারেক রহমান সরকারের কোনো অংশের ব্যবহারে দেখা যায় না। আমরা শুনেছি তারেক রহমান সরকার ভারতে যাবেন না, কারণ পুশ ব্যাক বন্ধ হচ্ছে না, পুশ ইন পুশ ব্যাক এসব কথা বলা হচ্ছে। তারেক রহমান সরকার যে আসলে দিল্লির সাথে স্বাভাবিক সম্পর্ক করতে পারেন, এটা মূলত ওনার ডোমেস্টিক যে নিড আছে, জামাত, হেফাজত এবং এনসিপি কে খুশি করা, বা তাদের থেকে তিনি তিরস্কৃত হতে চান না, ফুয়াদ থেকে তিরস্কৃত হতে চান না, শাহরিয়ার থেকে তিরস্কৃত হতে চান না। এইটা ছাড়া আমি কিন্তু কোনো কারণ দেখি না তারেক রহমান সরকার চোখে চোখ রাখছেন। এখন চোখে চোখ রাখলে তো ভারতের তো চোখে চোখ রাখার সুযোগ একটু বেশি, আমি তো মনে করি অনেক বেশি, কিন্তু এখানে অনেক বেশি বললে আবার বিএনপির বন্ধুরা কিংবা জঙ্গিরা এসে তারা তাদের গালিগুলা দিয়ে যাবে, সেই জন্য একটু রেস্ট্রিন করে বলি যে চোখে চোখ রাখতে গেলে তো চোখ যার বড় সেই বেশিক্ষণ ধরে রাখতে পারবে। তো তারেক রহমান সাহেব সেই চোখে চোখ রেখে দীনেশ ত্রিবেদী সাহেবকে
প্রায় সোয়া মাস বসিয়ে রাখলেন, পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে দিলেন না। আর দীনেশ ত্রিবেদী সাহেব মন্ত্রীর পদমর্যাদা একজন রাষ্ট্রদূত বা হাই কমিশনার, এটা যদিও সকল হাই কমিশনারেরই সমান গুরুত্ব, কিন্তু দেখা যাচ্ছে যে ক্রমে দীনেশ ত্রিবেদীর এই মন্ত্রী হিসাবে তাকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়াটাও কিন্তু তার জন্য এক ধরনের অ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে। এবং দীনেশ ত্রিবেদীর সেই গুরুত্ব তিনি বোঝেন, এবং দেখবেন ঢাকায় দীনেশ ত্রিবেদী যত পাবলিক অ্যানাউন্সমেন্ট করেছেন সেখানে আন্ডারনিথ একটা ফায়ার কিন্তু জ্বলছে, সেটা এখানে আমি সম্পূর্ণ বিশ্লেষণ করব না, কিন্তু অন্তত মুখের কথায় দীনেশ ত্রিবেদী সাহেব অত্যন্ত সৌজন্যবোধ রক্ষা করেছেন। একজন চৌকস রাজনীতিবিদ এবং ডিপ্লোম্যাটের আচরণই করেছেন। পক্ষান্তরে খলিল, যাকে বলা হয়, আমরা তো খলিল সাহেবকে অত সম্মান করি না আসলে, খলিল সাহেব যদিও বাংলাদেশের মানুষ না, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু তিনি তো এখন আর বাংলাদেশের মানুষ না, তাই না? তিনি তো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, এবং মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে কিন্তু আমাদের দেশে ঢুকেছেন তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য। যদিও খলিলের জন্ম বাংলাদেশে, তবু তো আমরা তাকে সম্মান করতে পারি না, তাই না? যেভাবে বাংলাদেশটাকে আসলে 24-এর জঙ্গি উত্থানের পর ইউরোসের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়েছে, যার একজন প্রধান ইনস্ট্রুমেন্ট ছিলেন খলিল, এখন তো তবুও সম্মান করি। তো উনি কিন্তু খলিল সাহেবের যে উনি এত শুনেছি যে ইউনাইটেড নেশনসে চাকরি করছে, আর আবার জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্টও হয়ে গেছে, কিন্তু সামান্য কূটনৈতিক চাপ কিন্তু উনি সহ্য করতে পারেন না। ওনার চোখে মুখে আতঙ্ক বের হয়ে যায়। আমাকে একজন একটা আতঙ্কগ্রস্ত ছবি দেখালো, যেটা অবশ্য আমি যেটা নিয়ে ভিডিও করেছি, কিন্তু এই ছবিটা তখনও দেখি নাই, যে তিনি যে সার্জিও গোরের সাথে বৈঠক করে সাংবাদিকদের সাথে আলোচনা করছেন, সেখানকার একটা ছবি একজন আমাকে পাঠালো, অত্যন্ত আতঙ্কগ্রস্ত। তাতে খলিল সাহেব কিন্তু কোনোভাবেই নার্ভটাকে কন্ট্রোল করতে পারছেন না। আর তার পাশে দাঁড়িয়ে ওই উপদেষ্টা হুমায়ুন কবির, শিশুর মতো খ্যাটখ্যাল করে হাসে, দেখতে অত্যন্ত মনে হয় যে এটা আসলে কোনো রাষ্ট্র চলছে না এখানে। কিন্তু এই যে এত কিছুর মধ্যেও কিন্তু তাদের ওই জিনিসটা স্ট্রং, যে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে। স্বভাবতই দীনেশ ত্রিবেদী সাহেব খলিল থেকে যা শুনেছেন, তারপরে ইয়ের সাথে তার যে আলোচনা হলো, যে সার্জিও গোরের সাথে, এই আলোচনাগুলো নিয়ে তিনি দিল্লিতে নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলোচনা করবেন। এবং বর্তমানে ভারত বাংলাদেশ কূটনীতিতে আসলে বড় প্রভাবক তো ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়, ঠিক সাউথ ব্লক যেটাকে বলে, পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে আর নাই। সেই দিক থেকে এটার গুরুত্ব তারেক রহমান বুঝলেও দিতে পারছেন না, কারণ হলো তার অন্য বাধ্যবাধকতা আছে। আর দীনেশ ত্রিবেদী সার্জিও গোর কি আলোচনা করেছেন, এইটা কিন্তু কোনো জায়গায় প্রকাশিত হয় নাই। আমরা একটা জিনিস ভুলে যাই, কারণ আমরা সবাই কিন্তু ওই যে শাহেদুজ্জামান দ্বারা আক্রান্ত, তারেক রহমানের সরকার। আর একটা মনিরুজ্জামান হলো এক মেজর জেনারেল, আর শাহেদুজ্জামান হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল লয়ের সাবেক প্রফেসর। এই ধরনের পাকিস্তানি জঙ্গিরা যখন তারেক রহমান সরকারের উপর ইন্টেলেকচুয়াল বিল্ড আপ করে, প্রেশার, সাথে আছে সাকিব আলী, আমাদের ফরেন সার্ভিসের এক সাবেক অফিসার, এবং লতিফুর রহমান, বিখ্যাত কেয়ারটেকার সরকারের প্রধান 2001 সালের লতিফুর রহমানের মেয়ের জামাই, যদিও মেয়ের জামাই হিসাবে এখন আর নাই, কারণ ওদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। সাকিব আলী, শাহেদুজ্জামান আর মনিরুজ্জামান, মেজর জেনারেল মনিরুজ্জামান, এক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, সে একটা দোকান খুলেছে থিঙ্ক ট্যাঙ্ক নামে। সেখানে আবার শেখ হাসিনা সরকারেরই সুবিধাভোগী দুই একটা রাষ্ট্রদূত দেখি যে ওখানে ঢুকে ম্যান করে, আধা ইংরেজিও বলতে পারে না এগুলো। আমিও শেখ হাসিনার জায়গায় থাকলে তো এগুলোকে আসলে অনেক আগে বাড়িতে পাঠিয়ে দিতাম, কিন্তু শেখ হাসিনার মায়ার শরীর, অনেক দয়া মনে, একটাকে 3 বছর 5 বছর উনি দিয়েছেন, এক্সটেনশন দিয়েছেন। আওয়ামী লীগের কোনো না কোনো নেতার, অবশ্যই নেতা বলুন বা কারো না কারো রিকমেন্ডেশন, তো তাই একদম গুড ফর নাথিং। ওগুলাকে আবার মনিরুজ্জামান ইদানিং নিয়ে যাচ্ছে, সেখানে ওখানে বসিয়ে দিচ্ছে, এরা দাঁড়িয়ে 2 মিনিটের ভিডিও করে তার পরিচয় দিচ্ছে। এত আনকুত লোকগুলো, আনকুত মানে না, আনকুতই বলা যায়, মানে আনসিভিলাইজড আনকুত, কোনো কিছু না শিখে রাষ্ট্রদূত হয়ে
টাকা পয়সা কামিয়ে এখন অবসরে গিয়ে মনিরুজ্জামানের সাথে গাঁট বেঁধেছে। এদের না আছে বুদ্ধি, এদের না আছে আসলে কোনো সিস্টেমেটিক শিক্ষা, যে শিক্ষা থাকলে কূটনীতিতে ভালো করা যায়, সেগুলোও এদের কিন্তু নাই। এই অবস্থায় যখন তারেক রহমানের সরকারের কি বলবো যে পথ চলা এতটা খারাপ, আজকে আমি আবার আগেও বলেছি যে দেখেন তারেক রহমান সরকার যে সার্জিও গরের সাথে মিটিং করলেন, সেখানে ওনাকে একজন মানে উপজেলা চেয়ারম্যানের মতো বসিয়ে রাখা হয়েছে, মাঝখানে দুই দিকে দুই লাইন, এক লাইনে কাচুমাচু করে সার্জিও গোসকে বসানো হয়েছে। পৃথিবীর কোথাও কিন্তু একজন বিদেশি গেস্টকে এইভাবে বসানো হয় না, তাকে একটু সম্মান দিয়ে বসানো হয়। অর্থাৎ সার্জিও গরকে ওনাকে কেউ বলছে রাষ্ট্রদূত, কেউ আসলে তো ওনাকে মন্ত্রীর মর্যাদায় রিসিভ করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ওনার যে সখ্য, যা ওনার গুরুত্ব, সেখান থেকে তো মন্ত্রী নিচে তো তাকে নামানো যায় না। কিন্তু মন্ত্রী না হলেও, শুধু একজন রাষ্ট্রদূত হলেও, কারণ অনেক রাষ্ট্রদূত কিন্তু বাইরে থাকে, যেমন ঢাকায় তাদের অফিস নেই, এগুলোকে বলে কনকারেন্টলি অ্যাক্রিডিটেড, অর্থাৎ সমাবর্তন দায় একই সাথে আর কি দায়িত্ব পালন করছে। তারাও যদি আসে ঢাকায়, তারেক রহমানের উচিত না এইভাবে একজন লর্ডের মতো আলাদা, মানে ওই কোভিডের সময় বসলে না হয় কথা ছিল যে এরকম দূরে, সেটা অর্থাৎ এত ছোট একটা জিনিস দেখারও কিন্তু তারেক রহমানের কেউ নাই। সত্যি সত্যি বাংলাদেশটা যে 2024-এ ধ্বংস হয়ে একটা নতুন বাংলাদেশ হয়ে গেছে, এটা কিন্তু তার প্রমাণ। এটাকে আপনারা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। অথচ দেখেন তারেক রহমানের আব্বা একজন প্রেসিডেন্ট, তারেক রহমানের আম্মা একজন প্রধানমন্ত্রী, তাদের আমলে তো বাংলাদেশের এই দুরবস্থা ছিল না। তারেক রহমান আজকে এমন ভাবে তিনি আসন গ্রহণ করতেছেন একটা গুরুত্বপূর্ণ বৈঠকে, যেখানে তাকে মনে হচ্ছে সিরিয়ার একজন রেবেল লিডার কিংবা আফগানিস্তানের রেবেল লিডার হিসাবে দেখা যাচ্ছে। আমি হাসি রাখতে পারি না এগুলো বলার সময়। আমার বন্ধুরা অবশ্য বলে যে আপনি কেন হাসেন, আপনি দেখুন হাসি, বলুন তো তারা আমাদের বাংলাদেশটা আমরা 54 বছরে কত কি অর্জন করেছি। তারেক রহমানকে এখন মনে হচ্ছে সিরিয়ার একজন রেবেল লিডার, উনি মানে কিচ্ছু জানা নাই, ওই রাষ্ট্রের কোনো ইনস্টিটিউশনাল মেমোরি নেই, একজন বিদেশি গেস্টকে কিভাবে বসাবে। আবার অনেকে বলছে যে তারেক রহমান এখানে ওনার কর্তৃত্ব দেখাচ্ছে। কর্তৃত্ব দেখালে তো সার্জিও গোরকে নিয়ে এত হইচই হতো না, আমরা জানতামও না সার্জিও গোর কোন দিক দিয়ে এসছে, কোন দিক দিয়ে গেছে। না, সরকারের তরফ থেকে অবশ্য গোপনীয়তার চেষ্টা করতে হয়েছে, কিন্তু এই এখনকার ইন্টারনেটের যুগে তো গোপনীয়তা রক্ষা করা যায় না। তবে হ্যাঁ, রক্ষা করা যায়। শেখ হাসিনার সময় কত গড় এসছে গেছে, এইসব নিয়ে কোনো কথা কিন্তু হয় নাই। আবার ত্রিবেদীর জায়গায় ফিরে আসি। হাই কমিশনার দীনেশ ত্রিবেদী নিশ্চিতভাবে তাকে যে তার ভারতের চোখে চোখ রাখতে না পেরে যে তার চোখে বরাবর খালি চোখ রেখে যাচ্ছে খলিল, আর ও তো চোখ গড়িয়ে থাকে, মানে চোখে চোখ রাখার কথা শুনলে খলিল সাহেব অবশ্য অত অভদ্র হবে না। আর ওই যে হুমায়ুন কবিরকে তো সে চোখ গড়িয়ে দিবে, মানে বাচ্চাকে যেভাবে ভয় দেখায় ওই রকম করার সম্ভাবনা আছে। দীনেশ ত্রিবেদী সাহেব তো মানে পরিস্থিতিটা বুঝতে পারছেন, হয়তো উনিও মিটিমিটি হাসেন আড়ালে, কিন্তু রাষ্ট্রাচার বলতে কিছু নাই, ভব্যতা সভ্যতা বলতে কিছু নাই, কোনো ধরনের ছোটখাটো জিনিস কিন্তু এরা ব্যবস্থা করতে পারে না। তো দীনেশ ত্রিবেদী সাহেব দিল্লিতে গিয়ে নিশ্চিতভাবে এই জিনিসগুলো বলবেন, উনি আর মোদী সাহেব হয়তো হাসাহাসি করবেন তারেক রহমান সরকার, খলিল সাহেব এদেরকে নিয়ে। এবং সাথে সাথে এইটাও ঠিক যে ভারত যেই আশা ভরসা করে তারেক রহমানকে এনেছিলেন যে অন্তত ভারত একটু শান্তিতে থাকতে পারবে, কারণ এক পাকিস্তানকে নিয়ে ভারতের যে দুরবস্থা, বাংলাদেশে তো শেখ হাসিনার সরকার থাকলে এই দুরবস্থাটা হয় না। তাদের বাংলাদেশের মাটিতে সন্ত্রাসীদেরকেও বন্ধ করা হয়, ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে সেখানে জায়গা দেওয়া হয় না। এখন তারেক রহমান অতটুকু করবেন কিনা এই নিশ্চয়তা যে ওনারা পাচ্ছেন না, সেগুলো নিয়ে কথা বলবেন আর কি দীনেশ ত্রিবেদী আর নরেন্দ্র মোদী সাহেব।